তাহলে এবার হলো আমাদের দ্বিতীয় ক্রমের রৈখিক সমীকরণ। আরও অনেক কিছু আছে অঙ্কে, ওসব আমাদের আলোচনার এখন অবকাশ নেই। আমরা সিম্পল হারমোনিক মোশনে এই ধরনের ইকুয়েশনের সাথে আমরা পরিচয় আমাদের ঘটবে। এবার ওখানেও এগুলোকে সমাধান করতে হবে। তো ওই জন্য এর একটা জেনারেল থিওরি জেনে গেলে সেইভাবে আমরা সবকটা সমীকরণ যদি করি আমাদের খুব ইজি হয়ে যাবে। সেই উদ্দেশ্যেই এই পার্টটা করা। তাহলে দ্বিতীয় ক্রম কি জানতাম, যে হায়েস্ট ডেরিভেটিভটা কত, এখানে 2 মানে সেকেন্ড অর্ডার, তাহলে এটা হলো সেকেন্ড অর্ডার। কিন্তু সবার ঘাত কত, 1। আমাদের এটা লিনিয়ার ফর্মেই আছে, কারণ এদের মধ্যে কোনো মাল্টিপ্লিকেশন টার্মও নেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে, আর এদের পাওয়ার সবার ঘাতগুলো 1। তাহলে এটা হলো ফার্স্ট ডিগ্রি, অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন ইন সেকেন্ড অর্ডার। তাহলে এটাকে এইভাবেও লেখা যায়, লেখা যায় যে ডেরিভেটিভটাকে এইভাবে লিখে, মানে এটা জাস্ট একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন, আর কিছু না। এটাকে বড় সমীকরণ হয়ে গেলে বা লিখলে সুবিধে হয়, এই কারণেই লেখা, আর কিছু না। ডি স্কোয়ার পি এক্স ডি কিউ এক্স ওয়াই, ব্র্যাকেটের মধ্যে এটা দিয়ে ওয়াই ইজ ইকুয়াল টু আর এক্স, যেখানে ডি সমান সমান ডি ডিএক্স এবং পি এক্স কিউ এক্স এবং আর এক্স সকলেই এক্সের অপেক্ষক অথবা ধ্রুবক বলাই আছে। এটা ইকুয়াল টু চিহ্ন না দিয়ে এটা ইকুইভ্যালেন্ট চিহ্ন দিলে বেশি বেটার, 3টে। হ্যাঁ, যাক। তো তাহলে পি এক্স ও কিউ এক্স উভয়ই যদি ধ্রুবক হয়, এই পি এক্স বা কিউ এক্স ধ্রুবক হতে পারে বা এক্সের কোনো একটা রাশি হতে পারে। যদি ধ্রুবক হয় তাহলে এটা এরকমভাবে লিখি আমরা, যে পি আর কিউ ধ্রুবক, তাই এক্সের ফাংশন নেই, তাই ব্র্যাকেটে এক্স নেই, আর এটা আর এক্স যেমন আছে। যদি আবার আর এক্সটা 0 হয়ে যায়, এই ফর্মগুলো একটু মনে রাখতে হবে, মানে কোনটা হলে কী হয় একবার মন দিয়ে শুনে নিলেই হবে। যখন আর এক্স ইকুয়াল টু 0 হয় তখন সমীকরণটিকে সমমাত্র বা হোমোজেনাস সমীকরণ বলা হয়। প্রথমে আমাদের এই সমীকরণই সমাধান করতে হবে, সিম্পল হারমোনিক মোশনেও করতে হবে। অর্থাৎ এক্সের অপেক্ষক অর্থাৎ এক্সের অপেক্ষক আর এক্স নট ইকুয়াল টু 0 এবং এক্সের অপেক্ষক হয়, মানে যদি সব টার্মগুলোই থাকে তাহলে তখন তাকে বলতে হবে সমীকরণটি অসমমাত্রিক নন হোমোজেনাস সমীকরণ বলে। এটাও আমরা পাবো ফোর্স ভাইব্রেশনে। আচ্ছা, এবার এখানে একটা বলছে, এইটা হলো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণের একটা সুন্দর প্রপার্টি, যে যদি এই একটা সমীকরণ আছে, আমরা তো জানি একাধিক রেজাল্ট তার হতে পারে, যদি একটা সমীকরণের যদি দুটো সমাধান হয় y1 আর y2, তাহলে তাদের যে যোগ করে যে মানে এটাকে বলা হয় লিনিয়ার কম্বিনেশন, মানে ধ্রুবক গুণ করে যোগ করা। তাহলে সেই উক্ত সমীকরণের ওটাও একটা, এই সমীকরণটার এটাও একটা সমাধান। আমরা দেখব কিভাবে হচ্ছে। এর মধ্যে কিছু কন্ডিশন আছে, যে কোনো গুণকেই করা যাবে না, তাদের মধ্যে একটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স থাকতে হবে। যাক, সেসব আমাদের আলোচনার বিষয়বস্তু নয়, আমরা পরের পার্টটা দেখি। তাহলে আমাদের যেটা সিম্পল হারমোনিক মোশনে যেটা করতে হবে, এটা ড্যাম্পে এই ধরনের সমীকরণের সমাধান আমাদের করতে হবে। তাহলে সমীকরণটা এরকম দাঁড়ায়, হোমোজেনাস আকার, কারণ আর এক্সটা নেই, 0। তাহলে মনে করা যাক সমীকরণটির পরীক্ষা দিন। এবার একটা এই সমীকরণের একটা ট্রায়াল সলিউশন আগে ধরে নিতে হবে, y is equal to e to the power of mx, একটা ধরে নেব আমি। এটাই সমীকরণ, এইভাবেই সমাধান করতে হয় এটা। এবার করে নিয়ে তাহলে এই সমীকরণে যদি বসাতে হয়, এর মানে কি ডবল ডেরিভেটিভের জায়গায় কিছু একটা বসাতে হবে, সিঙ্গেল ডেরিভেটিভের জায়গায় বসাতে হবে, আর কিউ তো আছেই, আর ওয়াই। তাহলে একবার ডেরিভেটিভ করলে এটা পাই, দুবার ডেরিভেটিভ করলে এটা পাই। তাহলে টোটাল যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে, এখানে এম স্কোয়ার ই টু দি পাওয়ার অফ এম এক্স, পি এম ই টু দি পাওয়ার অফ এম এক্স, আর কিউ ই টু দি পাওয়ার অফ এম এক্স।
তাহলে ই টু দি পাওয়ার অফ এম এক্স কমন নিয়ে নিলাম ইকুয়াল টু 0। এবার এটা তো আমাদের সলিউশন ধরেছি, তাহলে এটা তো 0 হবে না, তাহলে বাকিটা 0 হবে। এই সমীকরণটিকে বলা হয় প্রদত্ত অবকল সমীকরণের সহায়ক সমীকরণ। নামটাগুলো মনে রাখতে হয়, অক্সিলারি ইকুয়েশন বা সংক্ষেপে এই, অনেক বইতে এইও লিখে দেয়। শুধু অঙ্ক করতে করতে তো অত লেখার সময় হয় না, তাই এই বলে পরীক্ষার খাতাতেও মানে বা অঙ্ক করার সময় স্টুডেন্টরাও তাই লেখে, টিচাররাও তাই লেখে। এই সহায়ক সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ, সুতরাং এর বীজের সংখ্যা 2টি। তাহলে এর 2টো বীজ থাকবে, পড়ে দিচ্ছি এটা। তাহলে বীজগুলো কি কি হতে পারে, যেমন আমরা ডিসক্রিমিনেন্টে দেখেছিলাম বিভিন্ন কন্ডিশন, ওরকমই একটা দ্বিঘাত সমীকরণের বীজ কীরকম হতে পারে, সমান বাস্তব হতে পারে, অসমান বাস্তব হতে পারে বা কাল্পনিক হতে পারে। অথবা এখানে একটা 3 দিয়ে দিই, বেটার, 3 কাল্পনিক হতে পারে। তাহলে এবার কয়েকটা রেজাল্টস আমাদের মনে রাখতে হবে। এই রেজাল্টস মনে রাখার উপরই আমাদের সব অঙ্কের প্রুফ আমাদের নেই, আমাদের রেজাল্টসগুলো মনে রাখতে হবে। কিভাবে আসে একটু ভাবলেই দেখা যেতে পারে, কিন্তু ওটা দেখার দরকার নেই, এটা বইতেও এইভাবেই লেখা থাকবে। সহায়ক সমীকরণের বীজদ্বয় সমান ও বাস্তব হলে সমীকরণের আকার হবে এইটা, a প্লাস বি এক্স ই টু দি পাওয়ার অফ এম এক্স। এম এর তো একটাই মান, কারণ m1 ইকুয়াল টু m2 ইকুয়াল টু m হয়ে গেছে, তাহলে ওই মানটা আর এইটা। এ আর বি তো পরে বিভিন্ন কন্ডিশন থেকে ডিটারমাইন্ড হবে, সেটা আমরা অঙ্কে দেখব। সহায়ক সমীকরণের বীজদ্বয় অসমান বাস্তব হলে সমাধান হবে a ই টু দি পাওয়ার অফ m1x প্লাস b ই টু দি পাওয়ার অফ m2x, করে দেখব আমরা। সহায়ক সমীকরণের বীজদ্বয় কাল্পনিক হলে এর সমাধানের আকার হবে, যদি বীজগুলো কাল্পনিক মানে তার একটা রিয়েল পার্ট একটা ইমেজিনারি পার্ট, আলফা প্লাস মাইনাস আই বিটা। তাহলে এইখানে যদি এটা যে এইখানে বসালে এরকম আসে, এবার এখানে আসার জন্য অয়েলারের আইডেন্টিটি ইউজ করতে হয়, সেসব আমাদের খেয়াল রেখে দরকার নেই। আমাদের যে ফাইনাল আনসারগুলো লিখতে হবে সেটা এরকম। কীভাবে করব অঙ্কে এই 3টে রেজাল্টের কীভাবে প্রয়োগ করব সেটা পরের এক্সাম্পলে দেখাচ্ছি। যতক্ষণ প্রবলেম না হয় ততক্ষণ ওই রকম থিওরির বলে তো লাভ নেই। এইবার আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে এটা একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, তো ইকুয়াল টু 0 আছে, তার মানে হোমোজেনাস। আর এই আমাদের এই পি আর কিউ এগুলো কনস্ট্যান্ট, 3 আর 4 এক্সের ফাংশন নয়। খুব সোজা সমীকরণ, এটা অসুবিধা নেই। তাহলে সহায়ক সমীকরণটি বা অক্সিলারি ইকুয়েশনটা কী হবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স বসাতে হবে। তাহলে প্রথমটা আসবে এম স্কোয়ার ই টু দি পাওয়ার অফ এম এক্স, 3m ই টু দি পাওয়ার অফ এম এক্স, আর ওয়াই এর জায়গায় ই টু দি পাওয়ার অফ এম এক্স বসিয়ে এটা আসছে। তাহলে এম স্কোয়ার মাইনাস 4m প্লাস এম করে এই যে আচ্ছা এটা করে ই টু দি পাওয়ার অফ এম এক্স এসছে, রেজাল্টটা 0 হতে পারে না, একই কথা। তাহলে এইটাই পড়ে রইল। এইটা সলভ করে মানে ফ্যাক্টরে রিজলভ করে উৎপাদকে বিশ্লেষণ করে দুটো পাচ্ছি 4 আর -1। বীজদ্বয় তাহলে কি হচ্ছে, বাস্তব ও অসমান। কি বলেছিল বাস্তব অসমানের জন্য, y ইকুয়াল টু a ই টু দি পাওয়ার অফ এম এক্স একটা রুট, আর আরেকটা হলো এটা। এটাই ছিল আমাদের a ই টু দি পাওয়ার অফ m1x প্লাস b ই টু দি পাওয়ার অফ m2x, সেই ফর্মেই এসছে। এই লাইনটা কিন্তু অঙ্কের পরে লিখে দিতে হয়। এ এবং বি দুটি অনির্দিষ্ট ধ্রুবক, মানে আমরা নিজেরা নিয়ে এলাম। পরের অঙ্কটা দেখা যাক। এটা আরেকটা কেস, এইভাবে অঙ্কটা দিয়ে দিয়েছে। তাহলে ভেঙে লিখলে এরকম লেখা যায়, সে শর্ট ফর্মে লিখেছিল এরা, ওরা দিয়েছিল। যাই হোক, তো আমাদের কি আছে, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার অফ এম এক্স ডিওয়াই ডিএক্স ডি2 বাই ডিএক্স স্কোয়ার। সহায়ক সমীকরণ পেলাম, এম এর দুটো রুট পেলাম, দুটো রুট ইকুয়াল হলে কি হবে, এ প্লাস বি এক্স ই টু দি পাওয়ার অফ এম এক্স হলো তাই, যেখানে এ ও বি দুটি অনির্দিষ্ট ধ্রুবক। এইটা হলো থার্ড কেসটার একটা প্রবলেম। আর ফ্রম আওয়ার পার্সপেক্টিভ আমরা যে কাজটা করতে চলেছি, এটার যেখানে প্রয়োগ লাগাতে চলেছি, ওই পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু
মানে এই অ্যাপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে সবার প্রথম আবার পরীক্ষাধীন সমাধান ধরে নিলাম, সহায়ক সমীকরণ তৈরি করলাম। সহায়ক সমীকরণের এবার রুটটা বার করতে হবে। রুটটা শ্রীধর আচার্য দিয়ে বার করলাম, মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এটা করে যেটা পাচ্ছি, দুটো রুট, এই রুটের আন্ডারে -36 পাচ্ছি, তার মানে 6i²। এই 6i এবার 2 আছে বলে 3i প্লাস মাইনাস, তাহলে আমরা কি পেলাম? বীজদ্বয় পরস্পর অনুবন্ধী জটিল রাশি। তাহলে এর সমাধান কি হবে? এটাও ছিল, রিয়েল পার্টটা বেরিয়ে গেল, দুজনের রিয়েল পার্টটা কমন, আর বাকি পার্টটা করে পড়ে রইল a cos 3x প্লাস b sin 3x। এখানে একটা কথা বলে দিই, যদি কোনো অঙ্কে এই রিয়েল পার্টটা যদি না থাকতো, তাহলে এই পার্টটা থাকতো না, e⁻0 1, তাই এটা থাকতো না, শুধুমাত্র এইটা পড়ে থাকতো, যেখানে এ ও বি পরস্পর স্বাধীন স্বেচ্ছ ধ্রুবক, ওই একই ব্যাপার। আচ্ছা, এবার দেখা যাক যে প্রবলেমে আমরা যে এ বি এগুলো আনছি, এগুলো কিছু মানে এগুলো দিয়ে কিভাবে মানে আমরা অঙ্কে এগোতে পারি। সমাধান করে প্রদত্ত অবকল সমীকরণটি সাধারণ সমাধান এবং বিশেষ সমাধান নির্ণয় করো। একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, আর কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে, y = 4 এবং dy/dx = -2 যখন x = 0। তো এই কন্ডিশনসগুলো, বাউন্ডারি কন্ডিশনসগুলো দিয়ে দিয়েছে কন্ডিশনস। এই কন্ডিশন ব্যবহার করে আমরা যে যে ধ্রুবকগুলো আনবো, অনির্দিষ্ট ধ্রুবক, তাদের মানগুলোকে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে একইভাবে ইকুয়েশন লিখলাম, পরীক্ষাধীন সমাধান y⁴mx ধরলাম, সহায়ক সমীকরণ বা অক্সিলারি ইকুয়েশন এটা হলো। আবার শ্রীধর আচার্য প্রয়োগ করলাম, করে রেজাল্ট এটা পেলাম। এরাও আবার কি? অনুবন্ধী জটিল রাশি। তাহলে রিয়েল পার্ট বেরিয়ে গেল, ইমেজিনারি পার্টটা কস আর সাইন ফর্মে এক্সপ্রেস হয়ে গেল। এটাকে ভাঙলে এই রকম লাগলো। এতদূর অবধি আমরা করেছি এর আগের অঙ্কটাতেই করলাম। এবার আমাকে কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে। আমার কি লক্ষ্য? এটা হলো আমাদের জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান। এখান থেকে এ এবং বি এর মান যদি আমরা বার করি কোনো একটা পার্টিকুলার কেসের জন্য, তাহলে আমরা বলতে পারি যে বিশেষ সমাধান বা পার্টিকুলার সলিউশন। দেখা যাক, দেওয়া আছে y = 4 আর dy/dx = -2 যখন x = 0। তাহলে dy/dx এর ভ্যালু বসাতে গেলে এটাই তো বসাতে পারবো না, y এর রেসপেক্টে আছে, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করে দিই। সেটাই করা হয়েছে, dy/dx। তাহলে দুটো এক্সের ফাংশন আছে, একটা কনস্ট্যান্ট রইল, অন্যটার রেসপেক্টে হলো, এইভাবে ডেরিভেটিভটা হলো। পরেরটাও তাই করলাম, করেই 4টে টার্ম পেলাম। তাহলে এবার dy/dx এর ভ্যালু বসানো হলো যখন x = 0, তাহলে x এর ভ্যালু আর dy/dx এর ভ্যালু বসিয়ে দেওয়া হলো। তাহলে sin 0 0 cos 0 1, এইভাবে করে আমরা যেটা পেলাম, তো -2 = -a + 2b। আর এটা একটা ইকুয়েশন পেলাম, কিন্তু দুটো আননোন, দুটো সমীকরণ না পেলে এ বি বার করা যাবে না। তাহলে আবার y = 4 যখন x = 0, এটাও দেওয়া আছে। তাহলে এটা আমাদের এই ইকুয়েশানে বসালাম 1 নম্বরে, যেখানে y আর x এর রিলেশনশিপ বসিয়ে এর ভ্যালুটা বেরিয়ে গেল 4, একটা বেরিয়েছে, আবার 3 এখানটা বসিয়ে বি এর ভ্যালুটা। তাহলে এ আর বি দুটোই যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের ফাইনাল সলিউশন আসে এইটা। তাহলে এটা হলো একটা পার্টিকুলার সলিউশনে এলাম, বিশেষ কন্ডিশন অ্যাপ্লাই করে কনস্ট্যান্টের ভ্যালুগুলো ডিটারমাইন করলাম। কন্ডিশনস যেমন পাল্টাবে এ বি তেমন করে পাল্টাবে। এটা আমাদের লাস্ট টপিক মানে এইখানের, আর এবং এটা ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে যাবে, এবং এটার সামান্য প্রয়োগ ফোর্স ভাইব্রেশনে আছে। এটা একবার দেখে নিলে এই জিনিসটা খুব ইজি হবে, মানে পুরো হাতে করে না সলভ করলেও জিনিসটা যদি দেখে নিতে পারি, কারণ এর আরেকটা অ্যাপ্লিকেশান লাগবে আমাদের ক্লাস 12-এ এসিতে, খুব এলিগেন্ট প্রসেস এটা। যাই হোক, দেখা যাক। এবার যদি আরএক্স, এবার দ্বিতীয় পার্টে চলে এলাম। এবার এতক্ষণ আরএক্স 0 ছিল, মানে এই পার্টটা 0 ছিল, এই পার্টটা যদি 0 না হয়, 0 হলো না, তাহলে হয়নি। তো 0 না হলে কি হলো, এটা
নন হোমোজেনাস ফর্ম হয়ে গেল। এইটা এইভাবেও লেখা যায়, আগেও বলেছিলাম। তাহলে সংক্ষেপে এইভাবেও লেখে, এটিকে অসমমাত্রীয় রৈখিক অবকল সমীকরণ বা নন হোমোজেনাস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার কথা হলো, এতক্ষণ এই ধরনের সমীকরণে যদি এই দিকটা জিরো থাকে আর এক্সের পার্টটা, তাহলে আমরা কি করতে পারি, আমাদের উত্তর বেরোয় একটা। তো এবার কিন্তু যেহেতু আর এক্স আছে, আমাদের উত্তর, এই সমীকরণের উত্তর দুটো বেরোবে। আগে যেটা করতাম সেটা আমাদের করতেই হবে, সেটা থেকে মুক্তি নেই, সেটা করতেই হবে। তার সাথে আবার একটা জিনিস করতে হবে, আবার একটা আলাদা অঙ্ক করতে হবে এই আর এক্সের মান নির্ণয়ের জন্য। তো এগুলো আমাদের আর 12-এ নেই, কিন্তু ফিজিক্সের দিক থেকে একটু বলে নেওয়া ভালো, তাই একটু বলে নিচ্ছি এটা। তাহলে এখান থেকে একটা কথা বলেছি কি দুটো ভ্যালু পাবো, দুটো রেজাল্টস পাবো আমরা, একটা যেমন পাচ্ছিলাম তেমন। এইটাই ভাষাতে লেখা আছে, অঙ্ক করলে ইজি হবে, জাস্ট একটু বুঝে নিয়ে যদি মনে হয় তাহলে এই পার্টটাকে এখান থেকে এই যা যা আছে এই পার্টটাকে আপাতত স্কিপ করে পরে যখন ফোর্স ভাইব্রেশন পড়ানো হবে তখন এটা দেখে নিলেও হবে, বা যখন এসি পড়ানো হবে। আচ্ছা, যদি y=u সমীকরণ, মানে এখানে যা করা আছে তার থেকে ওটা অনেক গুণ সোজা। যদি y=u সমীকরণ এফডি, মানে এই সমীকরণের একটা সলিউশন হয়, এর সাধারণ সমাধান হয়, আর এই y=v সমীকরণটি এইটার সমীকরণ হয়, মানে হোমোজেনাসটার সলিউশন এটা হলো, আর এই নন হোমোজেনাসটার সলিউশন যদি এটা হয়, v হয়, তাহলে গোটা সমীকরণটা সলিউশন হবে দুটোর যোগফল। এবার এদের কিছু নাম আছে। এই প্রথমটার আমরা যে হোমোজেনাস পার্টের যে সলিউশন পাচ্ছিলাম, কারণটি সাধারণ সমাধান যেটা পাবো সেটাকে বলা হয় পূরক অপেক্ষক বা কমপ্লিমেন্টারি ফাংশন, আর নন হোমোজেনাস করে যেটা পাবো সেইটাকে বলা হয় পার্টিকুলার ইন্টিগ্রাল বা বিশেষ সমাকল বা সংক্ষেপে পিআই। টোটাল সলিউশনটা দুটোর যোগফল আকারে প্রকাশ করা হয়। ব্যাপারটা একটু কমপ্লেক্স, কিন্তু আস্তে আস্তে দেখতে হবে এটা। আচ্ছা, সবার প্রথম এই সমীকরণটা আমাকে দিয়ে দিয়েছে, তাহলে সবার প্রথম আমাদের কি করতে হয়, সবার প্রথম যা করেছি তাই করতে হয়। তাহলে এইটাকে, এই দিকটা আমাদের এতদিন সমস্যা করেনি, এখানটা জিরো বসালে আমরা অঙ্কটা পারি, আমরা সেটাই করলাম। এই পার্ট দিয়ে যে আনসারটা বেরোবে সেটাকে বলে পূরক অপেক্ষক কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য। মনে করা যাক পরীক্ষা দিন সমাধানটি হলো একই ব্যাপার, করে রেজাল্টটা এলো, এইটা করেছি। এটা হলো ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা একটু ক্রিটিক্যাল, সেকেন্ড পার্ট যদি মনে হয় এই মোমেন্টে স্কিপ করার, করতে পারে, করে পরে এসে দেখলো, অসুবিধা নেই তাতে কিছু। এবার এখানে একটা মাত্র ফর্মুলা লাগবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। আমরা জানি, এবার জটিল রাশি পড়েছিলাম তো, জটিল রাশি, কারণ আমাদের ক্লাস 11-এ ছিল অ্যাম্পলিটিউড আকার, মেরু আকার, z=r cos θ প্লাস i sin θ, এটা তো আমরা জানি। যদি এই, আচ্ছা, এবার এই cos θ প্লাস i sin θ জিনিসটাকে না, এই সম্পর্ক দিয়ে e⁻i θ লেখা যায়। এটাকে বলা হয়, আকারটিকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফর্ম বা এক্সপোনেনশিয়াল আকার। এর মধ্যে যদি এই রকম একটা ফাংশন দিয়ে বলা হয় তার রিয়েল পার্ট কোনটা, তাহলে এটা হলো cos θ, আর ইমেজিনারি পার্ট কোনটা যদি বলা হয় তাহলে হবে sin θ। এবার আমাদের যে সমীকরণটা দিয়েছে, এইটা দিয়েছে, আমরা কি করব, এটাকে সমাধান করতে হবে না, এটা সমাধানের অনেক পদ্ধতি আছে, এগুলো তখন হায়ার ক্লাস এগুলো শেখা হবে। কিন্তু আমাদের এইখানে যেটা দরকার, আমরা এটাকে সমাধান না করে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে চলে যাব। তাতে আমাদের লাভ কী হয়, আমাদের এক্সপোনেনশিয়াল ফর্মে কিছু বিশেষ সুবিধে আছে। আরও পরবর্তীকালে দেখব যে আমাদের যখন আমরা ক্যালকুলেশনগুলো করব তখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা নিয়েই মানে কনসেন্ট্রেট করব, তখন আর কমপ্লিমেন্টারি ফাংশনটাকে নিয়ে আর কনসেন্ট্রেট করব না, মানে যখন ফিজিক্সের কিছু অ্যাপ্লিকেশনসে যাব
তার বিশেষ কারণ আছে, সেটা তখন বলবো। কিন্তু ঘটনা হলো এটাকে এবার এই সমীকরণটা যা, এই সমীকরণটাও তাই, এটাই ক্লেম করা হচ্ছে, কিন্তু গোটাটা নয়। আমি কি করলাম, এই ছোটো হাতের ওয়াইটাকে বড় হাতের ওয়াই দিয়ে রিপ্লেস করলাম, জাস্ট এটা সিম্বল। আর কসটাকে e⁴x। এর মানেটা কি হচ্ছে, তার মানে ওয়াই এর মধ্যে রিয়েল এবং ইমাজিনারি দুটোই আছে, অর্থাৎ এই দুটো সমীকরণ আগে একটু দেখি। এই সমীকরণটাই লিখেছি রিয়েল পার্ট, আর এই যে সমীকরণটা, আচ্ছা প্রথম থেকেই যাই আরও বেটার হবে। তাহলে ওয়াই আর হলো ওয়াই এর বাস্তব অংশ, ওয়াই আই হলো ওয়াই এর কাল্পনিক অংশ। তাহলে এই যে গোটা সমীকরণটা আছে এর মধ্যে কি থাকবে, যেহেতু e⁴x আছে, তার মানে এইটাকে ভাঙলে cos⁴x প্লাস i sin⁴x পাচ্ছি, আমাদের অয়লারের আইডেন্টিটির মতন এই রকম পাচ্ছি আমরা। তার মানে যদি এইটাকে ভাঙা হয় তাহলে রিয়েল পার্টকে আলাদা করা হয় এবং ইমাজিনারি পার্টকে যদি আলাদা করে লেখা হয় ইকুয়েশনের এক সাইড আর আরেক সাইড ইকুয়াল করে, তাহলে দুটো সমীকরণ দাঁড়ায়। অর্থাৎ প্রথম সমীকরণটি আমাদের প্রশ্নে দেওয়া সমীকরণ, তা হলে 2-কে সমান, তাহলে 2 মানে এটা, তাহলে 2কে সমাধান করে তার বাস্তব অংশ নেওয়া হলে আমাদের বিশেষ সমাকলটি পেয়ে যাব। তার মানে আমাদের যেহেতু অঙ্কের মধ্যে, আমাদের প্রবলেমের মধ্যে কস আছে, কসটা কি রিয়েল পার্ট, অয়লার আইডেন্টিটি থেকে দেখেছি এটা রিয়েল পার্ট। তাহলে রিয়েল পার্টটাকে যদি আমরা আমরা যদি গোটাটা সলভ করে শুধুমাত্র যেহেতু কস আছে তার রিয়েল পার্টটাকে এক্সট্র্যাক্ট করে নিই, আমরা এই সমীকরণের সমাধান পেয়ে যাব। একটু বুঝতে অসুবিধে হতে পারে, লিখে লিখে করতে হবে, যদি বোঝা নাও যায় কোনো অসুবিধা নেই, একবার দেখে রাখলে হবে। এটা সিলেবাসে নেই, কোনো জায়গায় নেই, কিন্তু যেটা আছে এর একটা সামান্য অ্যাপ্লিকেশানস আছে 2-3 জায়গায়। এলসিআরে একটু বেশি আছে, ওই সার্কিটগুলোতে একটু বেশি আছে, এতে কম আছে, সামান্যই বলতে গেলে অ্যাকোস্টিক্সে, তেমন কিছুই না। তাহলে এই যে সমীকরণটা পেলাম, তাহলে ওয়াই এর ভ্যালু নিলাম, ডিওয়াই ডিএক্স করলাম, d2y dx স্কোয়ার করলাম। আচ্ছা, এবার আমরা যেটা করব, এবার এইখানে আমরা একটা এরো ট্রায়াল সলিউশন ধরে নেব। তাহলে c⁴ এরকম গোটাটা করে নিয়ে বসাচ্ছি ডিওয়াই ডিএক্স d2y dx স্কোয়ার। তাহলে বসালে এরকম আসছে, এই দুটো কেটে যাচ্ছে, তাহলে একটা সামান্য অঙ্কে রূপান্তর হয়ে যাচ্ছে করে এটা। তাহলে e⁴x। এবার এটাকে এক্সপ্যান্ড এটাকে ছাড়িয়ে এর রিয়েল আর ইমাজিনারি পার্ট নিয়ে নিই। তাহলে এটাকে যখন আমরা এক্সট্র্যাক্ট করলাম, গুণ করে নিলাম, গুণ করলে এটা বেরোলো, এটা হলো এই ওয়াই এর রিয়েল পার্ট, এটা হলো ওয়াই এর ইমাজিনারি পার্ট। এবার আমাদের কি করতে হবে, আমাদের অঙ্কে কস ছিল, তার মানে রিয়েল পার্টটা নিতে হবে, তাহলে এটা নিয়ে নিলাম ওয়াইপি। তাহলে আমাদের প্রশ্নে কমপ্লিমেন্টারি ফাংশন তো আগেই পেয়েছিলাম এটা, আর তার সাথে এইটাকে যোগ করে লিখে দিলাম, হয়ে গেল উত্তর। এবার একটু কমপ্লেক্স মেথড আরও ছোট করে দেওয়া আছে, দেখি এটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ লিখলাম, e⁴mx ধরলাম, কমপ্লিমেন্টারি ফাংশন ক্যালকুলেট করলাম, করতে গিয়ে শ্রীধরাচার্য ব্যবহার করে এই দুটো রুট পেলাম। তাহলে রুট পেলে এটা কমপ্লেক্স, তাহলে এইভাবে লেখা যায়। এগুলো এইচএসে আছে, এখন আছে কিনা জানি না, তবে এইচএসে এসএনএতে তো ছিল দেখলাম। তাহলে এটা হলো আমাদের বিশেষ সমাকল। এবার বিশেষ সমাকল বা পার্টিকুলার ইন্টিগ্রালে এই যে ভ্যালুটা এলো, এই ভ্যালুটাকে কী করতে হবে বলেছিলাম, এটাকে ওয়াই ধরবো, তাহলে 120 e⁴i2x, তাহলে y = c e⁴i2x ধরে নিলাম,
ধরে নিয়ে এইটা যা থাকবে এটাকেও তাই ধরতে হবে। এবার ঘটনা হলো এখানে একটা ছোট ক্যাচ আছে, যে আমাদের যে এই এম এ গুণোর ভ্যালু আর এই ভ্যালুটা যদি সমান না হয় তাহলেই কিন্তু এটা প্রযোজ্য। আমাদের কাজকর্মে আলাদাই থাকবে, এটা অসুবিধা নেই। তো যাই হোক, কারণ আমরা এটা নিয়ে কাজ করবোই না, আমরা ডিরেক্ট এটা নিয়ে করব কয়েকটা বিশেষ কেসে, তাও প্রুফ আছে, অতটা ক্রিটিক্যাল নয়। তাহলে ডিওয়াই ডিএক্স এই ভ্যালুটা পেলাম, d2y dx স্কোয়ার এটা পেলাম। তাহলে 2 নম্বর সমীকরণে বসিয়ে এটা পেলাম। তারপরে এখান থেকে সি এর ভ্যালু ক্যালকুলেট করলাম, করে ওয়াই এর ভ্যালুটা এবার এটাকে ছাড়ালাম, এইগুলো তো কেটে গেল, এটাকে ছাড়ালাম, এটা ইকুয়েশানে বসালাম, ছাড়িয়ে দিয়ে আমাদের অঙ্কে সাইন দেওয়া ছিল, আমাদের যে প্রবলেম ছিল তাতে কি ছিল, তাতে ছিল সাইন। তাহলে আমরা কি করব, সাইনের জন্য ইমাজিনারি পার্টটা নিয়ে নিলাম। তাহলে টোটাল সলিউশন এটা হয়ে গেল। এবার কিছু কথা আছে, খুব সামান্য কথা, যে তাহলে এইটা হলো টোটাল সলিউশন। এবার এখানে কি আছে, আমাদের যে কমপ্লিমেন্টারি ফাংশন বার করার সময় যে বীজগুলো পেয়েছিলাম, এবং আমরা যে এই 2x যেটা অঙ্কে দেওয়া আছে, আর 2i বা i2 যাই বলি না কেন, এইটা মেলেনি, তাই জন্য মানে এইগুলো সমান নয়, তাই জন্য এই প্রসেস করা যায়। এই সমস্যাগুলি সহায়ক সমীকরণের বীজদ্বয় এবং আমাদের দ্বারা আগত এটার সি এর মান অসমান, তাই জন্যই এটা করা গেছে। যদি এটা আসতো, যদি এদের মধ্যে বীজের সাথে কোনো একটা বীজের সাথে যদি এটা মিলে যেত, তখন কিন্তু এই মেথডটা কাজ করতো না। তো এটাও আমাদের আলোচনার কিছুই নয়, এটাও লাগবেই না। তাও একবার আলোচনার পুরোটা কমপ্লিট করার জন্য বলা। আমার রেকমেন্ডেশন হলো ওই নন হোমোজেনাস পার্টটা জাস্ট কাকে বলে ওইটুকু জেনে, পার্টিকুলার ইন্টিগ্রাল কাকে বলে জেনে আপাতত বন্ধ করে রাখা। যখন ফোর্স ভাইব্রেশন পড়ানো হবে তখন এটা একবার দেখে নেওয়া, তাও একবার দেখে এত দূর অবধি দেখে নেওয়া, এই পরের পার্টটা লাগবেই না। তাও আমার আলোচনা যদি কারোর মনে হয় যে তখন কিভাবে সলভ হচ্ছে, যদি এটা কোনো কাজেই লাগবে না, যদি তার ইচ্ছা হয় তাহলে তাদের জন্য করে দেওয়া আছে এটা। তাহলে এই সমীকরণটা দেওয়া আছে, এর কমপ্লিমেন্টারি ফাংশন করতে গিয়ে দেখলাম +-3i আসছে। এবার আমার যখন এইটাকেও আনা হবে e⁻⁴ করা হবে, তখন i3 চলে আসবে বা 3i চলে আসবে, তো এটা মিলে যাচ্ছে। তার মানে কি, তার মানে এই রকম মিলে গেলে আমরা যেটা করি সেটাকে কি করব, তখন সেটাকে আমাদের ধরতে হবে cx e⁻⁴i3x। আগে তো এক্সটা লিখছিলাম না, এখানে যেহেতু মিলে গেছে একটা রুট, ওই জন্য এভাবে লিখে তারপরে একই কাজ করে নিয়ে যে ভ্যালুটা আসছে আমাদের, সেই ভ্যালুটা এখানে সি এর ভ্যালু বসিয়ে এটা বিশেষ সমাধান। এটা আবার বলছি, পুরো ভিডিওটা দেখবো আমরা অনেকটাই যখন সিম্পল হারমোনিক মোশন পড়ানো হবে, দেখা যাবে আমরা অনেকটাই সিম্পল হারমোনিক মোশনের মানে বলতে গেলে পুরোটাই ম্যাথামেটিক্যালি পড়ে ফেলেছি, শুধু জিনিসগুলোকে আমরা চিনি না, সেটা আমরা দেখে নেব। আর এখানে আবার বলছি, প্রথম গোতে নন হোমোজেনাসের আগে অবধি, মানে হোমোজেনাস ইকুয়েশন কমপ্লিমেন্টারি ফাংশন বার করা অবধি করলে হবে। তারপরে যখন ফোর্স ভাইব্রেশন করাবো তখন এই ফার্স্ট পার্টটা কী করে ক্যালকুলেট হচ্ছে এটা দেখে নিলেই হবে, এটা হাতে করেও করতে হবে না, কারণ ওখানে একটা পার্টিকুলার কেসই দেখানো হবে, আর কিচ্ছু না। আর এই পরের যে পার্টটা এটা লাগছে না, তাও যদি কারোর করতে ইচ্ছা করে সে করতে পারে, কারণ এর আরও অনেক মেথডস আছে, সেগুলো দিয়েও করা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ, সেগুলো সিলেবাসে আছে। এটা খুব কম জায়গায় লাগে এবং খুব কম জায়গায় থাকে এই সলিউশনের ফরম্যাটটা, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে দরকার, তাই এটা বলে দিলে ক্যালকুলেশন ইজি হয়, তাই বলে দেওয়ার। এরপরে সিম্পল হারমোনিক মোশনটা শুরু করব।